প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায় থেকে আমি গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম। আমি আজকে বাকি অর্ধেকটুকু নিয়ে শেষ করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ চিহ্নিত চিত্রসহ আমি একটা কোষের ছবি এঁকেছিলাম। তো আজকে হচ্ছে আমি নিউক্লিয়াস এই অংশ থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, এখানে নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র, অর্থাৎ কোষের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে নিউক্লিয়াসের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। এক্ষেত্রে আমরা প্রথমে বোঝানোর স্বার্থে একটা ছবি এঁকে নিব। নিউক্লিয়াসের একটা ছবি আঁকব। প্রথমে গোলাকার করে গোল একটা বৃত্ত আঁকার পর এই অংশটা একটু মিলে নেই। আচ্ছা, এরকম করে চেষ্টা করবা গোলাকার করে নেওয়ার জন্য। যাই হোক, এরকম একটা গোলাকার বৃত্ত আঁকার পরে আমরা কি করব, এখানে এরকমভাবে একটু মুছে দিয়ে এখন এখানে পাশাপাশি আরেকটা ছোট পাশাপাশি করে আরেকটা যেদিন নিউক্লিয়ার আবরণী আঁকবো। তোমরা প্রত্যেকেই আমার সাথে তোমরা নিজেরাও বাসায় একটা নিউক্লিয়াসের ছবি এঁকে ফেলবে, কেমন? এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী। এটা হচ্ছে খুবই সূক্ষ্ম জিনিস, যেটা যেহেতু খালি চোখে দেখা যায় না, তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অংশই কিন্তু খুবই সূক্ষ্ম হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমি নিউক্লিয়ার আবরণী। এখন মাঝখানে যে একটু সামান্য একটু ফাঁকা দেওয়া আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে? তো এখানে আমি একটা নিউক্লিওলাস আঁকবো। একটা নিউক্লিওলাস একটু ঘন করে এঁকে নিব। ঘন গোলাকার ক্ষুদ্র কালো বস্তু, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তো এখান থেকে একটু খেয়াল করো, ক্রোমোজোমগুলো আঁকতে গেলে আমরা কিভাবে আঁকবো। দুইটা প্রান্ত একসাথে দিব না, তো এভাবে আঁকার ক্ষেত্রে এরকমভাবে একটু ডেউ দিয়ে নিয়ে নিব। তো এইভাবে আমরা আবার খেয়াল করব যেন প্রত্যেকটা অংশে পেঁচানো যেয়ে থাকে। তো জাস্ট এরকম এভাবে। এখন এখানে নিউক্লিয়ার যে বস্তুগুলো থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। যে বস্তুটার মধ্যে নিউক্লিয়ার অঙ্গগুলো থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আমার নিউক্লিয়াস আঁকা শেষ। অনেক সহজ, তোমরা নিজেরাও একাই আঁকতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে চিহ্নিতকরণ করতে গেলে প্রথমে আমরা কি লিখব? নিউক্লিয়ার আবরণী।
তারপরে হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, এরপরে হচ্ছে এখানে আসে ক্রোমোজোম, তারপরে কি নিউক্লিওলাস, চিত্র হচ্ছে নিউক্লিয়াস। তো প্রিয় শিক্ষার্থী, এখন একটু খেয়াল করো, আমার সম্পূর্ণ ছবি আঁকা এবং চিহ্নিতকরণ করা শেষ। এখন এখানে যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা জেনে নিব নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তু। এই নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এই নিউক্লিয়াসের অবস্থান হচ্ছে নতুন কোষে বা নবীন কোষের কেন্দ্রে থাকে, এবং পুরাতন হয়ে গেলে, অর্থাৎ কোষ যখন পুরাতন হয়ে যায় তখন সেই কোষের মধ্যে নিউক্লিয়াসটা কেন্দ্রে নাও থাকতে পারে, এদিক সেদিক এর অবস্থানের পরিবর্তন হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, পরিণত কোষে এদের অবস্থান তো পরিবর্তন হয়। এখন এদের আকৃতিটা কেমন হয়ে থাকে? এদের আকৃতি সাধারণত গোলাকার থাকে, তবে এটা উপবৃত্তাকারও হয়ে থাকে বা নলাকারও হয়ে থাকে। কোনো কোনো কোষে আবার নিউক্লিয়াস থাকেও না। তো এই নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? নিউক্লিয়ার আবরণী আছে, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিওলাস, এগুলো নিয়েই নিউক্লিয়াস গঠিত। এখন নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন, এটা কি? এটা হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে পাতলা আবরণ, সেটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেন সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরে বস্তুগুলোকে আলাদা করে রাখে, সেই সাথে তরল পদার্থ চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে তরল স্বচ্ছ পদার্থ থাকে সেটাকেই বলা হয়ে থাকে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। আর নিউক্লিওলাস এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় একটা অতি ক্ষুদ্র যে অঙ্গাণু ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এরপর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে কিন্তু তরল বস্তু বা খাদ্য আদান প্রদান হয়ে থাকে। এই রন্ধ্রের মাধ্যমেই নিউক্লিয়াসের ভিতরের বাইরের মধ্যে যে কোনো তরল পদার্থের আদান প্রদান হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই অংশটাই হচ্ছে নিউক্লিয়াসের অন্তর্ভুক্ত, অর্থাৎ নিউক্লিয়াসের গঠন। এখন এখান থেকে বিশেষভাবে আলাদা হয়ে আসছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। এটাকে আলাদা বলার কিছু নেই, তবে বিশেষ বলা হয়েছে এই কারণে ক্রোমাটিন তন্তু মূলত নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য, অর্থাৎ কোষের যে প্রাণকেন্দ্র, এই কোষের সকল যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে, সেটা কিন্তু এই নিউক্লিয়াসের ক্রোমোজোমের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেজন্যই বলা হয় নিউক্লিয়াসের ভিতরে একটা বিশেষ বস্তু, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে সুতার ন্যায় পাকানো কুণ্ডলীকৃত হয়ে থাকে, বা এই অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তুগুলো থেকে থাকে। আর এর কাজ হচ্ছে জীবের বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে পরস্পর বহন করা। তো এই নিউক্লিয়াসে এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে হচ্ছে
তোমাদের পাঠ্য বইয়ের অংশ যেটা পাঠ 9-10, সেটা হচ্ছে জীবদেহে কোষের ভূমিকা। জীবদেহে কোষের কি ভূমিকা রয়েছে? জীবদেহে কোষের ভূমিকা কি? এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো এখানে হচ্ছে কোষের সাধারণ কাজ যেটা আমরা জানি, আর কোষ কোথায় কিভাবে গঠিত হয়ে থাকে, কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই কাজ সম্পন্ন করে থাকে তখন সেটাকে টিস্যু বলা হয়। আর বিভিন্ন ধরনের টিস্যু কিন্তু মিলে একটি তন্ত্র গঠিত হয়ে থাকে, যে তন্ত্রটাকে বলা হয়, যে তন্ত্র মিলেই কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে থাকে। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের কথা আমি একটু উল্লেখ করছি। সেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের কলা গঠন, আমি একটু লিখে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের কলা গঠন, আমি একটু মুছে নেই। কোষের ভূমিকা এর ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের কলা গঠন। বিভিন্ন অঙ্গ গঠন, অঙ্গ গঠন। 3 নম্বর হচ্ছে জীবের দেহ গঠন। 4 নম্বর হচ্ছে খাদ্য উৎপাদন। 5 নম্বর হচ্ছে শক্তি উৎপাদন। 6 নম্বর হচ্ছে খাদ্য ও পানি সঞ্চয়। 7 নম্বর হচ্ছে প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। একটু দেখে নিয়ে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না মনে হয় নিচের অংশটা। তো প্রিয় শিক্ষার্থী, জীবদেহে কোষের ভূমিকা এক্ষেত্রে বলতে গেলে বলবো যে জীবদেহ হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিকাগুলো পালন করে থাকে। সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কলা গঠন। এখানে অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটা কলা বা কলাতন্ত্র গঠন করে থাকে। এক্ষেত্রে কলায় যে অবস্থিত সকল কোষ একই ধরনের কাজ করে থাকে। তবে সেখানে দেখা গেছে যে পরিবহন, ভারসাম্য রক্ষা, দৃঢ়তা প্রদান, এগুলো হচ্ছে কলা বা এদের কাজ হয়ে থাকে। এরপরে যে বিভিন্ন ধরনের অঙ্গ গঠনেও কোষের ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের কোষ বা কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে থাকে। সেক্ষেত্রে দেখা গেছে মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি এগুলো। আবার হচ্ছে মানুষের ক্ষেত্রে চোখ, কান, নাক, মুখ, তারপরে হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলো প্রত্যেকটা পৃথক পৃথক যে অঙ্গ সেগুলো গঠন করার ক্ষেত্রে কোষের ভূমিকা রয়েছে। জীবের দেহ গঠন, এখানেও কিন্তু আগেই বলেছি যে ক্ষুদ্র কোষ থেকে কোষ বিভাজনের ফলে দেহে বড় হয়ে থাকে, বা ক্ষুদ্র কোষ থেকে দেহ গঠিত হয়ে থাকে এবং পরবর্তীতে বিভাজিত হতে হতে দেহের বৃদ্ধি গঠিত হয়ে থাকে। তো এভাবেই কোষ জীবের দেহ গঠনেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এরপরে হচ্ছে খাদ্য উৎপাদন।
খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও কোষের ভূমিকা রয়েছে। যেমন সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদের কোষের যে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে প্লাস্টিক থাকে, এটা সূর্যের উপস্থিতিতে পানি আর কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় খাদ্য তৈরি করে থাকে। তারপর হচ্ছে শক্তি উৎপাদন। এই শক্তি উৎপাদনের বেলাও কিন্তু কোষের ভূমিকা রয়েছে, কারণ জীবন ধারণের জন্য শক্তি প্রয়োজন, আর এই যে শক্তিটা সেটা আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে পাই। আর এক্ষেত্রেও কোষই ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে খাদ্য ও পানি সঞ্চয়। এই কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, যেমন এগুলো হচ্ছে কোনো কোষ আবার খাদ্যও মজুত করে রাখে, যেমন ফণিমনসা, আলু কেমন খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যে ফলটা আসে সেটাকে আলু বলা হয়। অর্থাৎ আলু উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যায়। স্ফীত যে অংশটা হয় সেটাকে আমরা আলু সবজি হিসেবে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আর পানি সঞ্চয় করেও থাকে কোষ। এরপর হচ্ছে প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা। সেক্ষেত্রে দেখা গেছে যে পিত্তরস, ইনসুলিন, তারপরে আরও আছে জারক রস, এগুলো কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার হয়, আবার কোষ এগুলো সঞ্চয় করে রাখে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকের অধ্যায়। এখানে প্রথম থেকে আমি আরেকটু বলছি। যেহেতু আমার এই অধ্যায়টা আমি তোমাদের ক্লাসে একবার পড়িয়েছিলাম, তারপরও লাইভ ক্লাসে এই অধ্যায়টা নেই, সেই জন্যই আমি যে কটা অধ্যায় বাকি আছে সেই অধ্যায়গুলো আমি আবার পুনরায় ক্লাস নিয়ে তোমাদেরকে সংরক্ষণের জন্য এবং তোমরা যেন পরবর্তীতে আবার নিজেরা উপকৃত হতে পারো, সেই জন্য আমি সেই অধ্যায়গুলো নিয়ে শেষ করব। তো এই তৃতীয় অধ্যায়ের মধ্যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এক্ষেত্রে হচ্ছে মূলত কোষ নিয়ে আলোচনা। তো এখানে প্রথমত জেনে নেবা যে বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে প্রথমে কী করেছিল, যে একটা কোষ আবিষ্কার করেছিল। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে বোতলের ছিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজিয়ে সেখানে এগুলো যে কিছু অংশ দেখতে পান, মানে জীবাণুর মতো কিছু অংশ দেখতে পান, সেটাকে তিনি পরীক্ষা নিরীক্ষা করে তার নাম দিয়েছিলেন যে কোষ। এবং ওখানে যে অংশটা ছিল সেটা কিন্তু মৃত কোষ ছিল। তো এর পরবর্তীতে দেখা গেছে জীবন্ত কোষে, অর্থাৎ মৃত কোষের মধ্যে কিন্তু প্রোটোপ্লাজম ছিল না। তো পরবর্তীতে আস্তে আস্তে জীবন্ত কোষ নিয়েও দেখে সেখানে আরেকটু ব্যতিক্রম থাকে, অর্থাৎ সেখানে প্রোটোপ্লাজম থকথকে তরল অংশটা থাকে, সেই প্রোটোপ্লাজমটা থাকে, কিন্তু মৃত কোষের মধ্যে তিনি সেই প্রোটোপ্লাজমটা পায়নি। প্রকৃতপক্ষে তিনি কোষের চারদিকের দেয়ালগুলোই শুধু দেখতে পেয়েছিলেন। তো এইভাবে তিনি চেষ্টা করতে করতে একসময় ঠিকই মানে কোষটা আবিষ্কার করে ফেলেছেন। তো এই পরবর্তীতে এই কোষ নিয়ে নানান গবেষণা, কল্পনা জল্পনা শেষ করে পরবর্তীতে দেখা গেছে এই কোষ বিভাজিত হয়। এই কোষ থেকেই সম্পূর্ণ দেহের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ কোষ থেকে প্রাণের অস্তিত্ব হয়। সেখান থেকে দেখা গেছে যে কোষ বিভাজনের ফলে কিন্তু দেহের বৃদ্ধি সংঘটিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্যের বেলায় কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে, প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড থাকে না। তারপরে হচ্ছে প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষের বেলায় সেটা কিন্তু থাকে না। এরপরে হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড় থাকে, আর প্রাণী কোষের কোষ গহ্বর থাকে না, থাকলেও অতি ক্ষুদ্র ক্ষুদ্র থাকে।
তো এই ধরনের পার্থক্য তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ হোক, সেখানে যে বিভিন্ন কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, সেই অঙ্গাণুর মধ্যে দুইটার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস বলা হয়, অর্থাৎ শ্বসন ক্রিয়ার জন্য, আমাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে পরিমাণ শক্তি ব্যয় হয়ে থাকে বা উৎপাদন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই মাইটোকন্ড্রিয়াতে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে এবং এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকে। সেজন্য এই মাইটোকন্ড্রিয়াকেই কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা অধ্যায় এমনভাবে আয়ত্ত করবে যেন সেখান থেকে তোমার জন্য অন্তত কোনো কোশ্চেন যেন না থাকে। এবং যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে, আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমার প্রশ্নের সলভ করে দিব। তো পরবর্তী অধ্যায়ে আমি অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আব্বু আম্মুরকে কাজে সহায়তা করবে এবং বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।